আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 5 আলো এটা পড়ছিলাম। তো আমাদের টপিক হচ্ছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। এর প্রথম অংশটা আমরা পড়েছি, এখন আমরা দ্বিতীয় অংশটা পড়ব। তাহলে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 5 আলো, তার অন্তর্গত গোলীয় দর্পণের আলোর প্রতিফলন, এই বিষয়টার এখন আমরা দ্বিতীয় অংশটা পড়ব। তো প্রথম অংশটাতে আমরা গোলীয় দর্পণ কাকে বলে, কয় প্রকার হয়, তার প্রয়োজনীয় সংজ্ঞাগুলো আমরা জেনেছি। ঠিক আছে, এখানে যেমন এম ও এম ড্যাশ, এটা ছবিতে দেখতেই পাচ্ছ, যেহেতু প্রথম ক্লাসটাতে দেখেছো। এম ও এম ড্যাশ, এই যে গোলীয় দর্পণটা, তার বাইরের পৃষ্ঠটা সিলভারিং করা আছে, ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, অর্থাৎ আলো আসবে, ভেতরের পৃষ্ঠে পড়বে এবং ধাক্কা খেয়ে আবার ফিরে যাবে। তো যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠটা সিলভারিং করা থাকে এবং ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসেবে কাজ করে, তাকে আমরা কি বলি না অবতল দর্পণ বলি। ঠিক আছে, তাহলে এমও এম ড্যাশ একটি এখানে অবতল দর্পণ আঁকা হয়েছে। এর বাইরের পৃষ্ঠটা সিলভারিং করা আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের স্তর দেওয়া আছে, এবং ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে। তাহলে এমও এম ড্যাশ একটি অবতল দর্পণ। ও বিন্দুটা হচ্ছে এই এমও এম ড্যাশ, এই যে গোলীয় অংশের মধ্যবিন্দু, এটাকে আমরা মেরু বলি। ঠিক আছে, এক্স এক্স ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ, এক্স এক্স ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ। এফ এফ এই বিন্দুটা হচ্ছে এই অবতল দর্পণটির মুখ্য ফোকাস বা ফোকাস। এফ বিন্দুটা হচ্ছে অবতল দর্পণটির মুখ্য ফোকাস বা ফোকাস, তার সংজ্ঞা আমরা প্রথম ক্লাসটাতে করেছি। আর সি বিন্দুটা হচ্ছে অবতল দর্পণটির বক্রতা কেন্দ্র, সি বিন্দুটা হচ্ছে অবতল দর্পণটির বক্রতা কেন্দ্র, এরও সংজ্ঞা আমরা প্রথম ক্লাসটাতে দেখেছি। ও থেকে এফ যে দূরত্বটা, এটাকে বলা হয় কি ফোকাস দৈর্ঘ্য, এবং একে ছোট হাতের এফ দিয়ে লেখা হয়। ও থেকে এফ যে দূরত্বটা, একে বলা হয় ফোকাস দৈর্ঘ্য এবং একে ছোট হাতের এফ দিয়ে লেখা হয়। আর ও থেকে সি যে দূরত্বটা, একে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, একে ছোট হাতের আর দিয়ে লেখা হয়। ও থেকে সি যে দূরত্বটা, একে বলা হয় বক্রতা ব্যাসার্ধ এবং একে ছোট হাতের আর দিয়ে লেখা হয়। ঠিক আছে, এবার এখানে এফ আর আর এর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে আর ইকুয়াস টু 2f বা এফ ইকুয়াস টু আর বাই 2। এফ আর আর এর মধ্যে সম্পর্কটা কি না আর ইকুয়াস টু 2f বা এফ ইকুয়াস টু তাহলে আর বাই 2। কিন্তু প্রথমেই বলে রাখি যে এই সম্পর্কটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। যে সকল রশ্মি গোলীয় দর্পণের মেরু ও তার খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হয়, তাদেরকে উপাক্ষীয় রশ্মি বলে, এবং এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই কিন্তু প্রমাণ করা যায় আর ইকুয়াস টু 2f বা এফ ইকুয়াস টু আর বাই 2। উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি আমরা প্রথম ক্লাসে দেখেছি, এটা বইতে পেজ নাম্বার 39-এ দেওয়া আছে। এই যে আমরা বলেছিলাম এম ও এম ড্যাশ, এটা একটা গোলীয় দর্পণ, এখানে তো অনেক রশ্মি এসে আপতিত হচ্ছে। যে রশ্মিগুলো প্রধান অক্ষের সাথে ক্ষুদ্র কোণে আপতিত হবে, অর্থাৎ মেরুর খুব নিকটবর্তী, মেরু ও এর খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হবে, প্রধান অক্ষের সাথে ক্ষুদ্র কোণে যে রশ্মিগুলো আপতিত হয় বা মেরু ও এর নিকটবর্তী অঞ্চলে আপতিত হয়, তাদেরকে উপাক্ষীয় রশ্মি বলে। আর যে রশ্মিগুলো মেরু ও থেকে অনেক দূরে অর্থাৎ প্রান্তের দিকে আপতিত হয়, তাদেরকে প্রান্তিক রশ্মি বলে। ঠিক আছে, তো এই যে এফ আর আর এর মধ্যে যে সম্পর্কটা, এফ মানে হচ্ছে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য আর আর মানে হচ্ছে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ, এফ আর আর এর মধ্যে যে সম্পর্কটা, অর্থাৎ আর ইকুয়াস টু 2f বা এফ ইকুয়াস টু আর বাই 2, এই সম্পর্কটা কিন্তু অবশ্যই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে।
ঠিক আছে, এফ ইকুয়েস টু আর বাই টু বা আর ইকুয়েস টু 2f, এই সম্পর্কটা কিন্তু অবশ্যই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। তো এফ ইকুয়েস টু আর বাই টু এই সম্পর্কটা যেমন অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, এফ ইকুয়েস টু আর বাই টু বা আর ইকুয়েস টু 2f এই সম্পর্কটা যেমন অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক সেরকম উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো আমাদেরকে এই প্রমাণটা করতে হবে। তার আগে এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন আসে, তো কীরকম আসে সেটা আমরা একটু বলে নিই। দেখো, ধরো প্রথম কোশ্চেন, একটি গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, তার মানে এফটা কত, 20 সেমি। এর বক্রতা ব্যাসার্ধ কত, মানে কোনটা বের করতে হবে, আর। তাহলে আর ইকুয়াস টু 2f, তাহলে এফটা যদি 20 সেমি হয় তাহলে আরটা কত হবে, 2 × 20 মানে কত হচ্ছে, 40 সেমি। তাহলে একটি গোলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, এর বক্রতা ব্যাসার্ধ কত, অর্থাৎ এফটা 20 সেমি দেওয়া আছে, এর বক্রতা ব্যাসার্ধ মানে আরটা বের করতে হবে, তো আর ইকুয়াল টু 2f হবে। তাহলে আরটা কত হবে, 2 × 20 মানে কত, 40 সেমি। আবার যদি উল্টোটা দেওয়া থাকে, ধরো একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি, মানে আরটা 30 সেমি, এর ফোকাস দৈর্ঘ্য কত, অর্থাৎ এফটা বের করতে দিয়েছে। একটি গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ 30 সেমি, মানে আরটা 30 সেমি, এর ফোকাস দৈর্ঘ্য কত, মানে এফটা কত বের করতে হবে। তখন আমরা এই সম্পর্কটা লাগাবো, এফ ইকুয়াস টু আর বাই টু, আরটা 30 দেওয়া আছে, তাহলে এফ ইকুয়াস টু 30/2 সমান কত হয়ে যাচ্ছে, 15 সেন্টিমিটার। তাহলে আরটা 30 সেন্টিমিটার, এফটা বের করতে হবে, এফ সমান আর বাই টু সমান 30/2 সমান কত হবে, 15 সেন্টিমিটার। আর একটা কোশ্চেন, এটাও একটু জেনে রাখা উচিত, যে সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মান কত কত হয়। ঠিক আছে, সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মান কত কত হয়, এটা আমাদের জেনে রাখা উচিত। তো সমতল দর্পণ মানে কি, দেখো এই দিকটাও সোজা হয়ে যাবে, এই দিকটাও সোজা হয়ে যাবে। তো আমার এই দুটো দিক যদি এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে বেঁকানো আছে, এটা যদি সোজা হতে থাকে, একটু একটু করে যদি সোজা হতে থাকে, তাহলে আরটা কী হবে, বাড়তে থাকবে। এবং এগুলো যখন পুরোপুরি লম্ব হয়ে যাবে, তখন আরটা বাড়তে বাড়তে কত হয়ে যাবে না, অসীম হয়ে যাবে। সুতরাং সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর সমান হচ্ছে ইনফিনিটি, অসীম। আর তাহলে সমতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য কত হবে, এফ সমান আর বাই টু, ইনফিনিটি/2, মানে অসীমকে 2 দিয়ে ভাগ করলে কী আসবে না, অসীমই আসবে, ইনফিনিটি হবে। তাহলে একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মান কত, এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, তার একটা নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধ থাকবে। এটা যদি সমতল দর্পণ হয় তাহলে কি হবে, এই গোলীয় অংশটা ধীরে ধীরে সোজা হতে থাকবে এবং আরটা তত বাড়তে থাকবে। এবং এটা যখন পুরোপুরি লম্ব হয়ে যাবে এই এক্স ড্যাশের সাথে, যখন সেটা সমতল দর্পণে কনভার্ট হয়ে যাবে, তখন আরটা বাড়তে বাড়তে কিন্তু কতটা বড় হয়ে যাবে না, অসীম হয়ে যাবে। তাহলে সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ আর সমান হচ্ছে অসীম বা ইনফিনিটি। আর সমতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য এফ সমান আর বাই টু, এই সম্পর্ক থেকে কত পাবো, ইনফিনিটিকে 2 দিয়ে ভাগ করলে ইনফিনিটি বা অসীমই আসবে। তাহলে সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ অসীম, আবার ফোকাস দৈর্ঘ্য কত হবে না, অসীম হবে। এবারে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইকুয়াস টু আর বাই টু। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইকুয়াস টু আর বাই টু। দেখো, যদি এফ ইকুয়াস টু আর বাই টু বা আর ইকুয়াস টু 2f এই সম্পর্ক দিয়ে যদি অবজেক্টিভ প্রশ্ন আসে, যেমন আমরা আগের পাতায় দেখালাম, তখন সেক্ষেত্রে 1 নাম্বার থাকে আর কি। কিন্তু এফ ইকুয়াস টু আর বাই টু এটা যদি প্রমাণ করতে দেয়, তখন কিন্তু 3 নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইকুয়াস টু আর বাই টু, এই ধরনের প্রমাণ এলে কিন্তু 3 নাম্বার থাকবে। তো প্রমাণটা তোমরা অবতল দর্পণের ক্ষেত্রেও করতে পারো, উত্তল দর্পণের ক্ষেত্রেও করতে পারো। সাধারণত প্রশ্নে মেনশন করে দেয় না অবতল দর্পণ না উত্তল দর্পণ, প্রশ্নে শুধু এইরকমই দেয়, গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ সমান আর বাই টু। তো অবতল দর্পণের ক্ষেত্রেও করতে পারো তোমরা, উত্তল দর্পণের ক্ষেত্রেও করতে পারো, বইতে দুটোই দেখানো আছে। আমি এখানে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করে দেখাচ্ছি, একটা করলেই অন্যটাও করা যাবে, একই নিয়ম, শুধু ছবিটা আলাদা হবে, বেশ।
দেখো, তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব F=R/2। তাহলে আমরা এখানে একটা অবতল দর্পণ এঁকেছি MOM', যার বাইরের পৃষ্ঠটা সিলভারিং করা আছে এবং ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে। X হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে। এফটা হচ্ছে মুখ্য ফোকাস, সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে ও থেকে এফ এই দূরত্বটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, আর ও থেকে সি এই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ স্মল আর। তাহলে MOM' হচ্ছে একটি অবতল দর্পণ, ও হচ্ছে তার মধ্যবিন্দু বা মেরু। এর বাইরের পৃষ্ঠটা সিলভারিং করা আছে অর্থাৎ অ্যালুমিনিয়ামের স্তর দেওয়া আছে, ভেতরের পৃষ্ঠটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে। X হচ্ছে প্রধান অক্ষ, এফ হচ্ছে মুখ্য ফোকাস ও এফ, এই দূরত্বটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য স্মল এফ। সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, ওসি এই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ স্মল আর। আমাদেরকে প্রমাণ করতে হবে এফ সমান হচ্ছে R/2, ঠিক আছে। তো আমরা প্রথমেই বলেছি প্রমাণটা করব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, অর্থাৎ যে রশ্মি হচ্ছে এই দর্পণের মেরুর কাছাকাছি আপতিত হবে। তো সেরকম একটা উপাক্ষীয় রশ্মি নিয়ে নিলাম PQ। একটি উপাক্ষীয় রশ্মি, এটি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে, ঠিক আছে। PQ একটি উপাক্ষীয় রশ্মি, এটি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে। আমরা অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞাতে দেখেছি যে রশ্মি অনেক দূর থেকে আসে তারা পরস্পর সমান্তরাল হয় এবং প্রধান অক্ষেরও সমান্তরাল হয় এবং তারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। সুতরাং PQ রশ্মিটা যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, তাই এটা প্রতিফলনের পর মুখ্য ফোকাস F দিয়ে যাবে, প্রতিফলিত রশ্মিটা মুখ্য ফোকাস F দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে PQ একটি উপাক্ষীয় রশ্মি, যেহেতু এটি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে, তাই এটা প্রতিফলনের পর মুখ্য ফোকাস F দিয়ে যাবে। সেটা গেল, তাহলে PQটা এসে পড়লো, প্রতিফলিত হয়ে F দিয়ে গেল, কারণ PQ সমান্তরাল হচ্ছে প্রধান অক্ষের সাথে। এবারে নেক্সট আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা সমতল দর্পণ তো পড়েছি সবাই, তো এই ছবিটা হচ্ছে একটা সমতল দর্পণের, ঠিক আছে। এইটা হচ্ছে অভিলম্ব, যেটা প্রতিফলক তলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণটা কী হয় না, সমান হয়। আর যদি কোনো রশ্মি অভিলম্ব বরাবর আপতিত হয়, সেটা কিন্তু অভিলম্ব বরাবরই আবার প্রতিফলনের পর ফিরে যায়, ঠিক আছে। দেখো, এটা একটা সমতল দর্পণ এঁকেছি, এই প্রতিফলক তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে সরলরেখাটা, এটাকে অভিলম্ব বলে। অভিলম্ব বরাবর যদি কোনো রশ্মি এসে আপতিত হয়, সেটা প্রতিফলনের পর আবার অভিলম্ব বরাবরই ফিরে যায়। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আর প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তো ঠিক সেরকমই এই যে বক্রতা কেন্দ্র সি, এর মধ্যে দিয়ে যাওয়া কোনো রশ্মি যে পথে আপতিত হয়, প্রতিফলিত হওয়ার পর সেই একই পথে ফিরে যাবে। অর্থাৎ সি দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, সেটা মানে কোনো রশ্মি যদি সি দিয়ে যায়, সেটা প্রতিফলনের পর কিন্তু আবার ওই পথেই ব্যাক করবে। তার মানে
কারণ বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হওয়ার অর্থ হলো দর্পণে লম্বভাবে আপতিত হওয়া। অর্থাৎ সি কিউ, এই যে ডটেড যে রেখাটা এঁকেছি, এই লাইনটা তাহলে কিসের মতো কাজ করছে না অভিলম্বের মতো কাজ করছে। সি কিউ ডটেড লাইনটা তাহলে অভিলম্বের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে বক্রতা কেন্দ্র সি এর মধ্যে দিয়ে যাওয়া কোনো রশ্মি যে পথে আপতিত হয় প্রতিফলিত হওয়ার পর সেই একই পথে ফিরে যাবে। যদি কোনো রশ্মি এই সি বিন্দু বরাবর গিয়ে দর্পণে গলীয় দর্পণে আপতিত হয়, সেটা কিন্তু আবার ওই পথ বরাবরই ফিরে যাবে। কারণ বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হওয়ার অর্থ হলো দর্পণে লম্বভাবে আপতিত হওয়া। এই সমতল দর্পণে যেমন এই অভিলম্ব বরাবর কোনো রশ্মি যদি এসে পড়ে প্রতিফলনের পর আবার সেই পথ বরাবরই ব্যাক করবে, ঠিক সেরকমই সি বিন্দু বরাবর কোনো রশ্মি যদি গিয়ে দর্পণে আপতিত হয় সেটা কিন্তু আবার ওই পথ বরাবরই ব্যাক করবে। অর্থাৎ সি কিউ, এই যে ডটেড লাইনটা, সেটা এখানে তাহলে অভিলম্বের মতো আচরণ করছে। তাহলে সেটাই দেখো ছবিতে দেখিয়েছি যে পি কিউটা হচ্ছে তাহলে আপতিত রশ্মি, এই কিউএফটা হচ্ছে তাহলে প্রতিফলিত রশ্মি, আর সি কিউ যে ডটেড লাইনটা এটা তাহলে অভিলম্ব। তাহলে পি কিউ সি এটা হচ্ছে তাহলে আপতন কোণ, আর এফ কিউ সি এইটা হচ্ছে তাহলে প্রতিফলন কোণ। প্রতিফলনের নিয়ম অনুযায়ী এই দুটো কোণ তাহলে সমান হবে। ঠিক আছে, তাহলে পি কিউ এটা হলো আপতিত রশ্মি, কিউ এফ এটা হলো প্রতিফলিত রশ্মি, সি কিউ এই ডটেড লাইনটা অভিলম্ব হিসাবে কাজ করবে, পি কিউ সি এটা আপতন কোণ, এফ কিউ সি এটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। সেটাই দেখো এখানে লিখেছি এবারে, যে প্রতিফলনের নিয়ম অনুসারে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, তাই আপতন কোণ পি কিউ সি আর প্রতিফলন কোণ এফ কিউ সি এই দুটো সমান হবে। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। প্রতিফলনের নিয়ম অনুসারে আপতন কোণ পি কিউ সি এটা সমান হবে প্রতিফলন কোণ এফ কিউ সি এর সাথে, এটা সমীকরণ 1 হয়ে গেল। আবার দেখো খেয়াল করে, এই পি কিউ আর এক্স এক্স ড্যাশ বা সিএফও বলতে পারি, এই দুটো রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল, আর সি কিউ পরস্পর সমান্তরাল, আর সি কিউটা হচ্ছে ছেদক। তাহলে পি কিউ আর এক্স এক্স ড্যাশ এই দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, আর সি কিউ হচ্ছে ছেদক। তাহলে এই যে পি কিউ সি এই কোণটা পি কিউ সি এটার সাথে কিউ সি এফ এই দুটো সমান হবে, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, আবার বলছি, পি কিউ আর এক্স এক্স ড্যাশ যেহেতু সমান্তরাল সরলরেখা, আর সি কিউ হচ্ছে ছেদক, তাই পি কিউ সি আর কিউ সি এফ, পি কিউ সি আর কিউ সি এফ এই দুটো কোণ সমান হবে, কারণ এরা হচ্ছে একান্তর কোণ। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার সমীকরণে কোণ পি কিউ সি সমান ছিল কোণ এফ কিউ সি, অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ কিউ সি। 2 নাম্বার ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল পি কিউ সি আবার অ্যাঙ্গেল কিউ সি এফ এর সাথে সমান। তাহলে 1 ও 2কে আমরা যদি তুলনা করি, 1 ও 2 এর দুদিকেরই বাঁ দিকে দেখো পি কিউ সি আছে, তাহলে এদের ডান দিকগুলো সমান হবে, অর্থাৎ এফ কিউ সি এই কোণটা কিউ সি এফ অ্যাঙ্গেলের সাথে সমান হবে। ঠিক আছে, 1 আর 2কে যদি তুলনা করি, দুজনাকারই বাঁ দিকে আছে অ্যাঙ্গেল পি কিউ সি, তাহলে এদের ডান দিকগুলো সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এফ কিউ সি আর অ্যাঙ্গেল কিউ সি এফ এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। এবারে এখানে আর একটা কথা বলবো আমরা, এটা একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এই ত্রিভুজের এই দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু এইটা আর এই কোণটার বিপরীত বাহু এইটা, এই দুটো বিপরীত বাহু কিন্তু সমান হবে। একটি ত্রিভুজে দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। এটা একটা ত্রিভুজ, এর এই কোণটা যদি সমান হয় তাহলে এই কোণটার বিপরীত বাহু এইটা আর এই কোণটার বিপরীত বাহু এইটা, এই দুটো বিপরীত বাহু কী হবে, সমান হবে।
তাহলে ছবিতে দেখো এফ কিউ সি, এই যে ত্রিভুজটা কিউসিএফ, এই যে ত্রিভুজটা তার একটা অ্যাঙ্গেল এফ কিউসি, এই যে এফ কিউসি, তাহলে এফ কিউসি অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা? তাহলে সিএফ। তাহলে সিএফ আর কিউসিএফ, এই যে কিউসিএফ এই কোণটার বিপরীত বাহু হচ্ছে কোনটা? কিউএফ। এই দুটো সমান হবে, অর্থাৎ সিএফ আর কিউএফ বা এফ কিউ এই দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে কি বলছি, এখানে একটা ত্রিভুজ কিউসিএফ, সেই কিউসিএফ ত্রিভুজের দেখো এফ কিউসি কোণটা, এই যে এফ কিউসি কোণটা আর কিউসিএফ কোণটা, কিউসিএফ কোণটা যেহেতু সমান তাই তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে সমান হবে। অর্থাৎ এফ কিউসি এই যে কোণটা তার বিপরীত বাহু হচ্ছে এই যে দেখো সিএফ, এইটার সাথে কে সমান হবে না কিউসিএফ যে অ্যাঙ্গেলটা তার বিপরীত বাহু হচ্ছে কোনটা না কিউএফ, এরা দুজন সমান হবে। অর্থাৎ সিএফ আর কিউএফ বা এফ কিউ এই দুটো সমান হবে। ঠিক আছে, এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। আবার একটা জিনিস দেখো, পিকিউটা যেহেতু উপাক্ষীয় রশ্মি মানে হচ্ছে পিকিউ রশ্মিটা ও বিন্দুর খুব কাছাকাছি আপতিত হয়েছে, তাই কিউ আর ও দুটো বিন্দু খুব কাছাকাছি, তাই আমরা এফ কিউ আর এফওকে প্রায় সমান ধরে নিতে পারবো। যেহেতু কিউ আর ও দুটো বিন্দু খুব কাছাকাছি, এখানে ছবিতে দেখে মনে হচ্ছে যে সেটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিউ আর ও দুটো বিন্দু খুব কাছাকাছি হবে, তাই এফ কিউ আর এফওকে আমরা প্রায় সমান ধরে নিতে পারবো। তাহলে এফ কিউ সমান এফও, এটাকে 4 নাম্বার সমীকরণ লিখে দিলাম। ঠিক আছে, তাহলে যেহেতু পিকিউটা উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ পিকিউ রশ্মিটা মেরু ও বিন্দুর খুব কাছাকাছি আপতিত হয়েছে, তাই এই কিউ বিন্দু আর ও বিন্দু দুটো খুব কাছাকাছি হবে, অর্থাৎ এফ কিউ আর এফও কে আমরা প্রায় সমান ধরে নিতে পারবো। তাহলে এফ কিউ সমান এফও, এটা 4 নাম্বার সমীকরণ করে দিলাম। এবারে 3 আর 4কে যদি আমরা তুলনা করি, তাহলে দেখো 3-এ হচ্ছে সিএফ সমান এফ কিউ আর 4-এ হচ্ছে এফ কিউ সমান এফও। তাহলে এই দুজনকে যদি তুলনা করে দিই, তাহলে এর ডান দিকে আছে এফ কিউ, এর বাঁ দিকে আছে এফ কিউ, তাহলে সিএফ আর এফও এই দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরে আছে তাহলে সিএফ সমান এফ কিউ, 4 নম্বরে আছে এফ কিউ সমান এফও। এর এই 3 নম্বর সমীকরণ ডান দিকে আছে এফ কিউ, 4 নম্বর সমীকরণ বাঁ দিকে আছে এফ কিউ, তাহলে এখানে এফ কিউটা সিএফ এর সাথে সমান, এখানে এফ কিউটা এফওর সাথে সমান, তাহলে সিএফ আর এফও এই দুটো সমান হবে। আবার খেয়াল করে দেখো ছবিতে, এই যে আমার তাহলে কতদূর এলো, সিএফ সমান এফও। দেখো সিএফ আর এফও এই দুজন যদি সমান হয়ে যায়, তার মানে এরা প্রত্যেকেই হচ্ছে কি এই ওসি, এই যে রেখাটা তার অর্ধেক। তাহলে সিএফ সমান এফও, এরা প্রত্যেকেই হচ্ছে তাহলে ওসির অর্ধেক, ওসি বাই 2। ঠিক আছে, এই যে দেখো ওসির একটা অংশ সিএফ আর একটা অংশ এফও, এরা দুজন সমান হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি যে সিএফ ইকুয়াস টু এফও ইকুয়াস টু কত হবে না ওসি বাই 2। ঠিক আছে, তাহলে ওসি এই রেখাটার অর্ধেক অংশ হচ্ছে সিএফ আর অর্ধেক অংশ হচ্ছে এফও। যেহেতু সিএফ আর এফও আমরা সমান প্রমাণ করে দিলাম, তাহলে আমরা লিখতে পারি যে সিএফ ইকুয়াস টু এফও সমান কত না ওসি বাই 2। ঠিক আছে, এবারে এইখান থেকে আমি এইটাকে বের করে নিয়ে এলাম, এইটাকে যে এফও সমান তাহলে ওসি বাই 2, এফও সমান তাহলে ওসি বাই 2। যেহেতু সিএফ ইকুয়াস টু এফও সমান ওসি বাই 2, তাহলে এফও সমান হয়ে গেল ওসি বাই 2। এবারে এফও মানে কি, এফও মানেই হচ্ছে ওএফ, সেটাকে আমরা স্মল এফ দিয়ে লিখছি, তাহলে এফও মানেই স্মল এফ করে দিলাম। আর ওসিটা কি, ওসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ স্মল আর, তাহলে ওসির জায়গাতে স্মল আর বস করে দিলাম। তাহলে এফও সমান ওসি বাই 2 মানে কি এফ ইকুয়াস টু আর বাই 2, এটা তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে এফও মানেই হচ্ছে তাহলে ওএফ, ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, তাহলে এফওর জায়গায় আমরা স্মল এফ বস করে দিলাম। আর ওসিটা কি জিনিস, ওসিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ স্মল আর, তাহলে ওসি জায়গায় স্মল আর বস করে দিলে, যেহেতু এফও বা ওএফ সমান ওসি বাই 2, তার মানেই স্মল এফ ইকুয়াস টু আর বাই 2, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, এটা আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, এই প্রমাণটা সবাই ভালো করে করবে।
এই প্রমাণটা সবাই ভালো করে করবে। আবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও এফ ইকুয়াস টু আর বাই টু প্রমাণ করতে পারি। ঠিক আছে, আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও এফ ইকুয়াস টু আর বাই টু প্রমাণ করতে পারি। উত্তল দর্পণের ক্ষেত্রে এই যে দেখো বইতে দেখো পেজ নাম্বার 40, এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে এফ ইকুয়াস টু আর বাই টু প্রমাণটা এখানে 40-এ শুরু হয়ে 41 পাতায় ছবি এঁকে এখানেও দেখানো আছে। তো আমরা যদি অবতল দর্পণের ক্ষেত্রে করতে পারি তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রমাণটা কিন্তু করতে পারবো। তোমরা এটা তাহলে নিজেরা দেখে নিও। ঠিক আছে, যেভাবে অবতল দর্পণের হয়েছে ওই একই নিয়ম ফলো করে আমরা এই প্রমাণটাও করতে পারবো। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে এফ ইকুয়াস টু আর বাই টুর যে প্রমাণটা সেটা 40 পাতাতে এখানে শুরু হলো, 41 পাতাতে ছবি এঁকে প্রমাণটা দেখানো হয়েছে। এটাও তোমরা অবতল দর্পণে যেভাবে প্রমাণটা করানো হলো সেই একই নিয়মে এখানেও এটা করা আছে, এটা তোমরা দেখে নিও তাহলে। ঠিক আছে, তো আমি আগেই বলেছি যে পরীক্ষার সময়তে প্রমাণটা বলে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইকুয়াস টু আর বাই টু, সেখানে অবতল না উত্তল এটা মেনশন করা থাকে না, তাই আমরা অবতল দর্পণের ক্ষেত্রেও প্রমাণটা করতে পারি, আবার উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রমাণটা করতে পারি। তো আমি এখানে অবতল দর্পণের ক্ষেত্রে করলাম, আর বইতে উত্তল দর্পণের ক্ষেত্রে দেওয়া আছে 40-41 পাতায়, সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন তার দ্বিতীয় অংশটা আমাদের এখানেই শেষ হলো। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন তার দ্বিতীয় অংশ এখানেই শেষ হলো। বেশ।